সৌম্য, সৌম্য চোখ মেলে তাকায়, দুর্বল কণ্ঠে বলে, আপনার গাড়িটা কোথায় ভাইয়া? বোনকে হসপিটালে নেব। অরুণ জবাব দেয়। আমি বাইক নিয়ে বেরিয়েছি, গাড়ি তো আমার সাথে নেই। আচ্ছা দাঁড়াও। এরপর অরুণ জেডির দিকে তাকায়, জেডির দৃষ্টি সৌম্যর দিকে। অরুণ জেডির উদ্দেশ্যে বলে, লিফট দিবি? জেডি কিছু বলছে না। সৌম্যর দৃষ্টি জেডির উপর পড়ে। জেডিকে দেখে সৌম্য ভ্রু কুঁচকে নেয়। চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে মনে হলো। 2 সেকেন্ডের মাথায় সৌম্যর মনে পড়ে জেডিকে। ভার্সিটিতে আকাশের সাথে সবসময় জেডিকে দেখত। তাদের ব্যাচের বেশিরভাগ মানুষ জানতো এভি জেডি 2 ভাই। তাদের মধ্যে সৌম্যও ছিল, কিন্তু পরে জানতে পারে তারা ভাই নয়। তারপর হঠাৎই জেডি কোথায় যেন হারালো। সৌম্য এদের ব্যাপারে কিছু জানতো না, মাথাও ঘামায়নি। আজ এত বছর পর জেডিকে দেখে সে বেশ অবাক হয়। জেডি পকেট থেকে গাড়ির চাবি বের করে গম্ভীর গলায় বলে, ওকে। তার দৃষ্টি সৌম্যর পানে। জেডির সম্মতি পেয়ে সৌম্য খুশি হলো না। জেডি থেকে দৃষ্টি ফিরিয়ে এসে অরুণের উদ্দেশ্যে বলে, আমি সিএনজি করে চলে যাব অরুণ ভাইয়া। কথাটা বলে সৌম্য উল্টো দিকে এগোয়। অরুণ দ্রুত সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে সৌম্য? জিরির গাড়িতে যাও, সন্ধ্যাকে অনেক অসুস্থ লাগছে। সৌম্য ছোট করে বলে, ওনার সাথে যাব না ভাইয়া। কেন? সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওনাকে আমার পছন্দ নয় ভাইয়া। উনি ভীষণ উচ্ছৃঙ্খল টাইপ, দৃষ্টিও ভালো লাগে না। আর জেডি এগিয়ে এসে বলে। কিছু বলেছিলে ডিয়ার? সৌম্য চুপ হয়ে গেল। জেডি একবার সৌম্যর দিকে তাকায় তো একবার সন্ধ্যার দিকে তাকায়, বলে, সালাম কালাম সব ভুলে গেছো? সেসব থাক, কোলে এটাকে। সৌম্য ভদ্রতা সূচক উত্তর দেয়। ছোট বোন। জেডি হেসে বলে, ওহ নাইস। তোমার বোন তো পাক্কা লাইলি, বাট মজনু পাত্তা দিচ্ছে না। আই থিঙ্ক মাথায় গন্ডগোল হয়েছে। নকল মজনুকে আসল মজনু ভাবছে। এটুকু বলে জেডি পকেট থেকে একটা 1000 টাকা নোট বের করে সৌম্যর বুক পকেটে রেখে বলে, তোমার বোনকে একটা পাগলে ডক্টর দেখিয়ে নিও, কেমন? সৌম্য থমথমে মুখে তাকায়। সে জেডিকে উচ্ছৃঙ্খল বলায় জেডি তাকে সূক্ষ্ম অপমান করলো, এটা খুব ভালো করে বুঝলো সে। জেডি এক পা পিছিয়ে গিয়ে হেসে বলে, আমাকে যতটা খারাপ ভাবো ঠাস নেই, আমি তার চেয়েও 1000 গুণ খারাপ। প্রব চাইলে আমার গাড়ি ছাড়া হসপিটাল গিয়ে দেখো। এখানে কি কথা হচ্ছে সন্ধ্যার মাথায় কিচ্ছু ঢুকছে না। এই পর্যায়ে এসে অসহনীয় পেট ব্যথায় সন্ধ্যা জ্ঞান হারায়, বা হাত ছেড়ে দেয়। ব্যাপারটা জেডি লক্ষ্য করে হেসে বলে, যা, তোর বোন তো মরে গেল। সৌম্যর বুক কেঁপে উঠল। দ্রুত সন্ধ্যার দিকে তাকায়। বনুকে অচেতন অবস্থায় দেখে সৌম্যর সব এলোমেলো লাগে। অসহায় কণ্ঠে ডাকে, বনু। যেটি তার গাড়ির চাবি অরুণের পকেটে রেখে অরুণের বাইকের চাবি নিয়ে নেয়। উল্টো দিকে ফিরে হাঁটতে হাঁটতে বলে, ওদের নিয়েছে অরুণ। সৌম্য নিজেকে ভীষণ অসহায় লাগছে। আশেপাশে তাকালো সে, জায়গাটা একদম ফাঁকা। কত দূর গেলে যে গাড়ি পাবে, তাছাড়া জেরিকে তার সে আগের মতোই লাগলো। সে যা বলবে না শুনলে তুল কালাম কাণ্ড বাঁধায়। সৌম্য কারো অপমান সয়ে তার অনুদান নিতে বিন্দুমাত্র আগ্রহী হয় না। কিন্তু এখন তার বনুর জীবন জুড়িয়ে, বনুর জন্য সে তার অপমান ভুলে গিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। অরুণ দরজা খুলে দিলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে গাড়িতে উঠে বসে। অরুণ ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দেয়। রাস্তার অপর পাশে লামিয়া, সে সন্ধ্যা আর তার ব্যাগ স্কুটির সামনে রেখে স্কুটি স্টার্ট দিয়ে গাড়ির পিছু পিছু যায়। কিছু দূর এসে জেডি অরুণের বাইক পেয়ে বাইকে উঠে বসে। কানে ব্লুটুথ লাগিয়ে বাইক স্টার্ট দেয়। দৃষ্টি অদৃশ্য হওয়ার পথে তার গাড়ির দিকে হঠাৎই বাইক টান দেয়। বাইকের স্পিড হাই। কয়েক সেকেন্ডের মাথায় জেডি তার গাড়ির পাশাপাশি এসে বাইকের স্পিড কমায়, আর একটু চেপে যায় তার গাড়ির দিকে, বাঁ দিকে ঘাড় ফেরায়। অরুণের চোখে মুখে চিন্তা, মনোযোগ দিয়ে গাড়ি চালানোয় ব্যস্ত। জেডি বাঁকা হেসে গলা ছড়িয়ে বলে, গাড়ি ব্রেক তো ফেল ডিয়ার। কথাটা শুনতেই অরুণ দ্রুত ডান দিকে ঘাড় বাঁকায়। রেগে বলে, তোর প্রবলেম কি জেরি? কথাটা বলে অরুণ গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। তার মনে হলো সত্যিই হয়তো গাড়ির ব্রেক ফেল। বেচারা অতিরিক্ত টেনশনে হাইপার হয়ে গেছে। জেডি শব্দ করে হাসে, বলে, কবরস্থানে 3টা কবরের টিকিট কাটতে যাচ্ছে, সাবধানে মরবি, ওকে ডিয়ার। কথাটা বলে জেডি তার বাইকের স্পিড বাড়ায়। এদিকে অরুণ গাড়ি থামানোর চেষ্টা করছে, অথচ প্রতিবারই ব্যর্থ হচ্ছে। পেছন থেকে সৌম্য বলে, অরুণ ভাইয়া গাড়ির ব্রেক ঠিকই আছে, আপনি গাড়ি চালান। তখনই অরুণ গাড়ির ব্রেক কষে, স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি গাড়ির ব্রেক ঠিকই আছে। ওই যে কথায় আছে, অতিরিক্ত হাইপার হলে সহজ জিনিস হাতের বাইরে চলে যায়। অরুণের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল, কিন্তু সৌম্য কিভাবে বুঝলো? অরুণ পিছু ফিরে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে সৌম্য? সৌম্য জবাব দেয়, আপনি ওনার বন্ধু, তাই মনে হলো। আপনি প্লিজ দ্রুত চলুন, বোনের জন্য চিন্তা হচ্ছে। অরুণ আর সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দিল।
সমু তার বুকে পড়ে থাকা অচেতন সন্ধ্যার দিকে তাকায়, মুখটা মলিন। ডান হাত অতি স্নেহের সাথে সন্ধ্যার মাথায় বুলিয়ে দেয়। আজ কী হয়েছে কে জানে। সে শুধু চায় তার বোনুর বাচ্চাটা সুস্থভাবে এই পৃথিবীতে আসুক। তার বোনুর একটুখানি সুস্থ হওয়ার জন্য এই একটাই সম্বল হিসেবে ধরে রেখেছে সৌম্য। আরও তো কোনো উপায় নেই। অরুণের কথায় ধ্যান ভাঙে সৌম্যর। যেটি আমার বন্ধু নয় সৌম্য, ও শুধু আকাশের বন্ধু। অরুণের কণ্ঠে রাগ। সৌম্য ভ্রুকুচকে তাকিয়ে রইল। এসব ব্যাপারে সে জানে না, তাই অবুঝ নয়নে চেয়ে রইল। জেডি খুব রিল্যাক্স মুডে বাইক চালাচ্ছিল। হঠাৎই চোখ মুখ শক্ত হয়ে যায়। বাইকের স্পিড সর্বোচ্চ করে আঁকাবাঁকা করে বাইক টেনে নিয়ে যায়। তীব্র বাতাসে চোখ বুজে আসার কথা, অথচ জেডির চোখ জোড়া তীক্ষ্ণ, একবারের জন্য বন্ধ হয় না। রাগে মুখ লাল হয়ে গেছে, বিড়বিড় করে। এবির বাচ্চা। কিছু সময়ের মাঝে একটা হসপিটালের সামনে বাইক থামায় জেডি। দ্রুত বাইক থেকে নেমে হসপিটালের দিকে দৌড় দেয়। হাঁটু সমান ওভারকোট পেছনে কিছুর সাথে বেঁধে যাওয়ায় ডান হাতে জোরে টান দেয়। এক কোণায় সামান্য ছিঁড়ল বোধ হয়। জেডি সেদিকে পাত্তা দিল না, দৌড় লাগায় ভেতরে। তিনতলায় এসে থামে জেডি, হাঁপিয়ে গিয়েছে। সামনে তাকালে দেখলো এভি ভীষণ সিরিয়াসভাবে একজন ডক্টরের সাথে কথা বলছে। জেডি বড় বড় পা ফেলে এগিয়ে যায়। কোনো কথা ছাড়াই এভিকে টেনে সরিয়ে দিয়ে বাঁ হাতে ডক্টরের কলার শক্ত করে ধরে ডান হাতে সমানে ঘুষি মারে। থামাথামির নাম নেই। এভি হতভম্ব চোখে তাকায়। ডক্টরটার বয়স আকাশদের মতো। সে মার খাচ্ছে কেন তাও বুঝল না। জেডিকে আটকাতে চাইলেও পারল না। জেডি লোকটাকে মারতে মারতে মাটিতে শুইয়ে দিয়েছে। আশেপাশের সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আকাশ এগিয়ে আসার আগেই কোথা থেকে নিয়াজ দৌড়ে এসে জেডিকে আটকায়। চেঁচিয়ে বলে, আরে কে আপনি? আমার বন্ধুকে এভাবে মারছেন কেন? জেডি রেগে নিয়াজকে ধাক্কা দিয়ে আবারও মারতে উদ্যত হয়। নিয়াজ এগিয়ে এসে জেডির হাত শক্ত করে ধরে। জেডি মুখ তুলে চায়, চেঁচিয়ে বলে, এই ছেলে এত সাহস কোথায় পেয়েছে যে ও এভির চোখে লেন্স লাগিয়ে দিতে চায়? নিয়াজ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। অবাক স্বরে বলে, জেডি তুমি হঠাৎ কোথা থেকে এলে? আর আমার বন্ধুকে এভাবে মারছো কেন? জেডি রেগে নিয়াজের মুখে একটা ঘুষি মেরে দেয়, সাথে বলে, তোমাকেও মারা উচিত। দুই বন্ধু যুক্তি করে এভির পেছনে পড়ো, তাই না? নিয়াজ হতভম্ব হয়ে যায়। জেডির কথার আগামাথা কিছুই বুঝল না। এদিকে আকাশ জেডিকে টেনে তুলে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার সামনে আসতে নিষেধ করেছে না? তো এবার আমার সামনে এসছিস, কি প্রবলেম তোর? আমাকে শান্তি দিচ্ছিস না কেন? জেডি হতাশ কণ্ঠে বলে, প্রবলেম তো আমারই এভিজান। তোর চোখ গেলে পরেই আমার বউ ভেস্তে যাবে, কারণ আমি বউ রেখে অন্ধ এভিকে প্রক্সি দিতে আসবো। একটু বুঝ। এভি কটমট দৃষ্টিতে তাকায় জেডির দিকে। জেভি চোখ ছোট ছোট করে তাকায়। এভি দাঁত কিরমির করে বলে, আমি যখন বলেছি আমি লেন্স পরবো মানে পরবো। জেডি হেসে বলে। পারবি না জান। এভি রেগে আবারও কিছু বলতে নাই, তখনই নিয়াজ এভিকে ঘুরিয়ে তার দিকে ফেরায়। দৃষ্টিতে বিস্ময় ঢুকিলছে বারবার। এটা কিভাবে সম্ভব? গত 4 মাসে যাকে মৃত ভেবে এসেছে সে এখন জলজন্ত তাদের সামনে দাঁড়িয়ে আছে। ডান হাত তুলে এভির গালে রেখে থেমে থেমে বলে, আকাশ, তুমি বেঁচে আছো? আকাশ ভ্রু কুচকে তাকায়। নিয়াজ আকাশকে জড়িয়ে ধরে। তার তো বিশ্বাসই হচ্ছে না এটা আকাশ। এদিকে নিয়াজের কাণ্ডে আকাশ অবাক হয়। মনে হচ্ছে নিয়াজ পুরনো প্রেমিক খুঁজে পেয়েছে। তাকে কোন দিক দিয়ে নিয়াজের প্রেমিকা লাগছে? আকাশ নিয়াজকে ধাক্কা মেরে সরিয়ে দেয় নিজের থেকে। রেগে বলে, কি প্ল্যান করছো তুমি? তোমার ভালো মানুষের আড়ালে আসল তুমিকে আমি খুব ভালো করে চিনি। নিয়াজ অবাক হয়ে বলে, মানে কি বলছো? তাছাড়া তুমি এতদিন কোথায় ছিলে? আকাশ বিরক্ত কণ্ঠে বলে। তোমার শ্বশুর বাড়ি। জেডি নিয়াজের সামনে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলে, ব্যাপার কি? তুমি না আকাশের শত্রু, হঠাৎ প্রেমিক প্রেমিক ভাইব দিচ্ছে কেন? তুমি ছেলে এটা মাথায় রাখো, আর আমার এভিজানের থেকে দূরে থাকো। নিয়াজ হতভম্ব চোখে তাকায়। জেডি এসে যে ডক্টরকে মারলো তার নাক দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডান হাতের তালু দিয়ে রক্তকণা মুছে নেয় সে। এভি তার সামনে এসে গম্ভীর স্বরে বলে, আজকে লেন্স পরাতে পারবে না? ছেলেটা ঢোকিল। এভির পাশ থেকে জেডি কৌতুক স্বরে বলে, শুধু আজকে নয়, এক্ষুনি পারবে। আর তারপর জানটা দিয়ে দিতে হবে। লেন্স পড়াবে, জান দিবে। পারবে না ডিয়ার? এভি ওভারকোটের ভেতরের পকেট থেকে একটা পিস্তল বের করে পিস্তলটা ঘোরায় আর ডক্টরের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে লেন্স না পড়ালে এক্ষুনি জান দিতে হবে। কে চাও বলো? নিয়াজের কলিক ভীতি চোখে একবার জেডির দিকে তাকায় তো একবার এভির দিকে। বেচারা এটা কোথায় ফাঁসলো? সেদের দুজনের কাউকেই চেনে না। তার পরিচয় নিয়াজের সাথে। অল্পদিনই খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে। কিন্তু সে নিয়াজের থেকে ভীষণ ভীতুটায়। তার মাঝে আবার এসব। নিয়াজ এগিয়ে এসে আকাশের হাতে পিস্তল দেখে ভীষণ অবাক হয়। বলে,
আকাশ, তোমার কি হয়েছে? একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? এভি নিয়াজের কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে। তোমার বন্ধুকে রাজি হতে বলো, নয়তো ওকে সহ তোমাকে একদম মেরে ফেলবা। নিয়াজ ঢোক গিলল। তার দৃষ্টি আকাশের সোনালি চোখের মনিতে। অবাক হলো না, অবাক হলো আকাশের স্বভাব দেখে। অতঃপর বলে, ঠিক আছে, ওর চেয়েও ভালো ডক্টর আছে। আমার বড় স্যারের সাথে কথা বলে তোমাকে জানাবো। এভি গম্ভীর স্বরে বলে। গুড, ডেট যেন আজকেই হয়। এরপর নিয়াজকে ছেড়ে এভি ডান হাতে জেডিকে ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। জেডি রাগান্বিত দৃষ্টি নিয়াজের উপর। নিয়াজের দিকে তেড়ে এসে বলে, তুমি এবিকে কি বললে? নিয়াজ ঢুকিলে বলে, তোমরা দুইজন এরকম করলে আমি কোন দিকে যাব বলো তো? তাছাড়া আকাশ এতদিন কোথায় ছিলে, আর ও বাঁচলো কিভাবে? তুমি সব জানো, তাই না? জেডি তীক্ষ্ণ চোখে তাকায় নিয়াজের দিকে। পেছন থেকে অরুণ বলে, জেরি, তুই সব ক্লিয়ার করবি এক্ষুনি। জেডি ঘাড় বাঁকিয়ে অরুণের দিকে তাকায়। বাঁকা হেসে বলে, কিছু ক্লিয়ার করবা না? কি করবি? অরুণ রেগে বলে, করবি তুই। আকাশ সন্ধ্যার সাথে এরকম কেন করছে? সন্ধ্যাকে একদম চিনতেই পারছে না। কি হয়েছে আকাশের, বল। জেডি বিরক্ত হলো। আবার কোন সন্ধ্যাকে টেনে আনছে। অরুণের কথা শুনে নিয়াজ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না, এটা কখনো সম্ভব? এসব কি বলছো অরুণ? অরুণ উত্তর করে, আমি ঠিকই বলছি। তুমি জানো নিয়াজ, সন্ধ্যা আকাশকে টাচ করেছে বলে আকাশ ওকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। নিয়াজ এবার ভীষণ অবাক হয়। কিছুক্ষণ আগে বলা আকাশের কাণ্ডর সাথে আকাশের বলা কিছু কথাগুলো নিয়ে ভাবলো খানিক। অতঃপর জেডির দিকে তাকিয়ে বলে, শর্ট মেমোরি লস? জেডি নীরব। নিয়াজ আবারও বলে, কিছু বলছো না কেন? জেডি বিরক্তি কণ্ঠে বলে, এসব বাদ দাও। তুমি এবিকে লেন্স পরিয়েছিলে কেন? আমি পড়াইনি, আমার বড় স্যার পড়িয়েছিল। কানেকশন তো তোমার সাথে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া টানা বছর লেন্স পড়ার কারণে এবির চোখের অবস্থা কতটা খারাপ হয়েছে? নিয়াজ থমথমে মুখে তাকায়। জেডি দাঁতে দাঁত চেপে বলে, এবির চোখে এগেইন লেন্স পড়ালে সেই ডক্টরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে নিশ্চয় নতুন করে জানাতে হবে না, তাই না ডিয়ার? শেষ কথাটা বাঁকা হেসে বলে। এরপর সে আর এখানে দাঁড়ালো না। নিয়াজ থমথমে মুখে তাকিয়ে থাকে। কানে বাজলো দুটো বাক্য। আন্টি, আকাশকে এভাবে লেন্স পরিয়ে রাখলেন, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হলে হবে, সর্বোচ্চ অন্ধ হবে, আমার কোনো সমস্যা নেই। এই ব্যাপারে আর কখনো কোনো কথা বলবে না, না আমাকে আর না তো আকাশকে। অরুণের ধাক্কায় নিয়াজের ধ্যান ভাঙে। অরুণ ভ্রু কুচকে বলে, আরে আকাশ চেরির উপর জেদ করে এমন আগেও করেছে, এখনো করেছে। চেরি এখন সব সামলাবে। কিন্তু তুমি আকাশের ব্যাপারে কি বললে? ও সন্ধ্যাকে চিনছে না কেন? নিয়াজ মৃদু স্বরে বলে, বুঝতে পারছি না অরুণ, আমি আকাশকে একবার চেক আপ করলে বুঝতে পারবো। আর তাছাড়া নিয়াজের কথা পুড়িয়ে যায়। মাথায় অনেক কিছু ঘুরছে। সন্ধ্যা বিছানার এক কোণায় শুয়ে আছে। চোখের পাতা বন্ধ হলেও সে জেগে আছে। থেকে থেকে চোখের কোণ ঘেঁষে নোনা পানি গড়িয়ে পড়ে। একপাশে লামিয়া বসে আছে, অপর পাশে ইরা। সোম হসপিটাল থেকে ফিরে বাইরে গিয়েছে সন্ধ্যার জন্য ফলমূল কিনতে। ডক্টর বলেছে ভীষণ উইক সন্ধ্যা। পড়ে গিয়ে পেটে ব্যথা পেয়েছিল বেশ, তবে ডক্টর চেক আপ করে জানিয়েছে বাচ্চা ঠিক আছে। এতে সবাই আপাতত স্বস্তি পায়। আসমানি নোয়ান হাতে করে একটা বাটিতে স্যুপ এনেছে সন্ধ্যাকে খাওয়ানোর জন্য। ভদ্রমহিলা সন্ধ্যার পাশে এসে বসে। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে ডাকে, জান্নাত। সন্ধ্যার সাথে সাথে চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে চোখের 12টা বাজিয়েছে। মেয়েটা ফুপিয়ে বলে, আম্মা, আমি তোমার ছেলেকে দেখেছি। ওনাকে একটা কল করো না, একটু আসতে বলো, একবার আসতে বলো। আসমানি নোয়ান ইরা দুজনেই অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। তারা দুজনেই ভাবছে এসব সন্ধ্যার ভুল ধারণা। ইরা বোঝানোর স্বরে বলে, আকাশ ভাইয়ার নেই বোন, তুমি মানার চেষ্টা করো। আকাশ ভাইয়ার অংশের কথা ভাবো। সন্ধ্যা রেগে বলে, তোমরা আবার আমাকে পাগল বলতে চাইছো? আমি বলছি তো, আমি ওনাকে দেখেছি। উনি অরুণ ভাইয়ের সাথে কথা বলেছে, শুধু আমার সাথে বলেনি। এরপর সন্ধ্যা আসমানি নোয়ানের দিকে তাকিয়ে বলে, আম্মা, তুমি একটু কল করো না ওনার কাছে। উনি আমার উপর রেগে গেলে অপরিচিতদের মতো আচরণ করে। ওই যে আমার গলা অপারেশন করলাম, তখনও একদম অপরিচিতদের মতো করেছিল। ওনার অনেক বেশি অভিমান, এবারও হয়তো অভিমান করেছে। তুমি একবার আসতে বলো, উনি যা বলবে আমি সব করব। তুমি শুধু ওনাকে একবার আমার কাছে আসতে বলো, বলো না আম্মা, আম্মা। বলতে বলতে সন্ধ্যা আসমানি নোয়ানের রুরুতে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আসমানি নোয়ানের চোখের কোণ ভিজে উঠল মেয়েটার আহাজারিতে। কিছু বলতে চায়, মাঝে লামিয়া বলে,
সন্ধ্যা মিথ্যে বলছে না আন্টি, আকাশ ভাইয়াকে আমিও দেখেছি। লামিয়ার কথা শুনে আসমানি নোয়ান ইরা দুজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। লামিয়া ঢুকিয়ে বলে, উনি আকাশ ভাইয়া কিনা আমি জানি না, কিন্তু একদম আকাশ ভাইয়ার মতনই দেখতে, চোখগুলো সোনালি, আর ওনাকে একজন এভি বলে ডাকছিল বারবার। কথাটা শুনে ইরা ভীষণ অবাক হলো। তার কাছে এভি নামটা বোধহয় পরিচিত ঠেকল, কিন্তু সোনালি চোখ এটা মেলাতে পারলো না। আসমানি নোয়ান স্তব্ধ হয়ে যায়, চোখ জোড়া ভিজে উঠল, বিড়বিড় করলো। সোনালি চোখ, এভি? ঢুকিলে বলে, ওর সাথে কে ছিল? লামিয়া ভাবুক ভঙ্গিতে বলে, ঠিক মনে পড়ছে না, কিন্তু এভির মতোই নামটা। আসমানি নোয়ান বলেন, জেডি? লামিয়ার সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ এটাই। আসমানি নোয়ান ঢুকিল, হাতের বাটি কোনো রকমই ইরার হাতে ধরিয়ে দিয়ে এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ধরা গলায় বলল, আকাশ মরে গিয়েছে। আসমানি নোয়ানের রিয়াকশনে ইরা, লামিয়া দুজনেই অবাক হলো। এভি, জেডি দুটার নাম ইরার ভীষণ পরিচিত লাগে। এদিকে সন্ধ্যা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো, নিঃশব্দে চোখে পানি ফেলে আর আসমানি নোয়ানের দিকে চেয়ে বলে, আকাশ বেঁচে আছে আম্মা, সত্যি বলছি। আকাশ বিরাজ নোয়ান, যাকে সবাই তার নামের শর্ট ফর্ম হিসেবে এভি নামে চেনে। তার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ায় মাত্র। একজন গার্ড এভির গাড়ির দরজা খুলে দিলে এভি ভেতর থেকে বেরিয়ে আসে। দৃষ্টির সামনে দণ্ডায়মান সফেদ রঙের 3 তলা বাড়ি। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ থাকলেও খুশির ঝিলিক মুখাবয়বে প্রকাশ পায়। কোনো দিকে তাকায় না সে, দৃষ্টি সামনে রেখে বড় বড় পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আসমানি নোয়ান দোতলা থেকে নেমে নিজ ঘরে যাওয়ার জন্য কেবল পা বাড়িয়েছেন, তখনই মা ডাকটা কানে বজ্রের ন্যায় ভেসে আসে। ছেলেটার কণ্ঠ স্বাভাবিক হলেও আসমানি নোয়ানের কাছে তো অস্বাভাবিক লাগলো। কণ্ঠটা যে হুবহু তার ছেলের। আকাশ সত্যিই বেঁচে আছে? আসমানি নোয়ানের পা থেমে গিয়েছে অনেক আগে। দিক ফিরিয়ে দরজার দিকে দৃষ্টি পড়লে ভদ্রমহিলার দৃষ্টিতে অসীম বিস্ময় ভর করে। আজ প্রায় 4 মাস পর নিজ ছেলেকে জীবিত ও অসুস্থ দেখে ভদ্রমহিলা রিয়াকশন দিতে ভুলে গিয়েছে। যাকে এতগুলো মাস মৃত জেনে এসেছে, সে ছেলে হঠাৎ জীবিত রূপে ফিরে এসেছে, তাও আবার সাধারণভাবে নয়। আসমানি নোয়ান ছেলের বেশভূষা খেয়াল করলেন, যা তার কাছে অস্বাভাবিক লাগলো। আকাশের সোনালি চোখের মণি সাথে এরকম বেশভূষা ভদ্রমহিলার মাঝে ভীতি সৃষ্টি করে, যেন এই আকাশ তার কাছে এক ধরনের ফোবিয়া। ধীরে ধীরে তার দৃষ্টি জোড়া ঝাপসা হয়ে গেছে, থেমে থেমে আওড়ায়, আকাশ? এভি আসমানি নোয়ানের দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি যা খুব বেশি দৃশ্যমান নয়। এভি আসমানি নোয়ানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কেমন আছো মা? ক্ষণে ক্ষণে আসমানি নোয়ানের দৃষ্টি ঝাপসা হতে থাকে। এভি ভদ্রমহিলার পানে দৃষ্টি রেখে এগিয়ে আসছে। সন্ধ্যা আসমানি নোয়ানের পিছু পিছু ধীরে ধীরে আসছিল, ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ইরা লামিয়া ডাকলেও শোনেনি। আকাশের কণ্ঠ শুনতে পেয়ে মেয়েটার পা থেমে যায়। দৃষ্টি নিচতলায় পড়লে সন্ধ্যা ঢুকিল। আকাশ এদিকে এগিয়ে আসছে। মুহূর্তেই সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে, বিড়বিড় করে, আপনি এসেছেন আকাশ? এবার সন্ধ্যা বড় বড় পায়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। শরীরটা ভীষণ দুর্বল, হাঁপিয়ে যায়, তবে সে নিজের শরীরের প্রতি একটুখানিও দয়া দেখালো না, বরং ছুটল তার মন মানুষের দিকে। এভি আর আসমানি নোয়ানের দূরত্ব সামান্য। হঠাৎ সন্ধ্যা দৌড়ে এসে এভির বুকে ছাপিয়ে পড়ে। এভির শক্তপোক্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে, তবে জায়গা থেকে এক চুল নড়ল না। সন্ধ্যা এভিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে, বিড়বিড়িয়ে বলে, আর ছেড়ে যাবেন না আমাকে, আর অভিমান করবেন না, থেকে যান আমার কাছে। এদিকে তাকে কোনো মেয়ে সাপটে ধরেছে বিষয়টা বুঝতে এভির কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন বুঝলো ততক্ষণে তার মাথা রক্ত উঠে গিয়েছে, রেগে বোম হয়ে গেছে। কোনো মেয়ের স্পর্শ হজম করার অভ্যেস তার নেই। ডান হাতটা মুষ্টিমুট করে নিল। রাগের ফলে সোনালি চোখের মনি দুটো স্বাভাবিকের চেয়ে বেশি ঝিলিক দিচ্ছে, যা আগুনের মতন দপদপ করছে মনে হলো। এভি বাঁ হাত তুলে সন্ধ্যার কাঁধে রাখে শক্ত করে। এরপর চোখের পলকে সন্ধ্যাকে জোরে সোরে এক ধাক্কা দেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। নিজের দুর্বল শরীরটাকে বহু কষ্টে সামলিয়ে দাঁড়িয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় তার সামনে দণ্ডায়মান মানুষটার দিকে, যার দৃষ্টির তীক্ষ্ণতা সন্ধ্যার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। এভি সন্ধ্যাকে দেখে অবাক হয়। আরে এটা সে রাস্তার মেয়েটা না? মেয়েটা তার পিছু পিছু তার বাড়িতে চলে এসেছে, আর তো নেওয়া যাচ্ছে না একে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, হাউ ডিয়ার ইউ! আমাকে টাচ করার সাহস কে দিয়েছে তোমাকে? বলতে বলতে এভি সন্ধ্যার গালে থাপ্পড় মারার জন্য হাত তুললে সন্ধ্যা ফুপিয়ে উঠে বলে, আপনি আবার আমাকে মারবেন? আকাশের হাত থেমে যায়। থমথমে দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। মেয়েটা আবার কাঁদছে। আকাশ ঠকিল, ধীরে ধীরে হাত থামিয়ে নেয়। ওদিকে আসমানি নোয়ান আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
আকাশ সন্ধ্যার সাথে এরকম করেছে কেন? দোতলায় দাঁড়ানো ইরার অবস্থাও সেম, মনে হচ্ছে নতুন এক আকাশকে দেখছে। আসমানি নোমান অবাক হয়ে বলেন, আকাশ তুমি সন্ধ্যার সাথে এভাবে কথা বলছো কেন? আকাশ একবার তার সামনে দাঁড়ানো মায়ের দিকে তাকায়, দৃষ্টি ফিরিয়ে আবারও সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, মেয়েটি অনেক গায়ে পড়া স্বভাবের মা। সে রাস্তা থেকে আমার পিছু পড়ে আছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ তাকে রাস্তার মেয়ে বলতে পারলো? মেয়েটার ভেতরটা ভেঙে আসে। আকাশ সবাইকেই তো চিনছে, তবে তাকে কেন চিনছে না? সন্ধ্যার বুক ফেটে কান্না আসে। এগিয়ে এসে দু হাতে আকাশের ওভারকোটের কলার ধরে কান্নামাখা গলায় বলে, আপনি সবাইকে চিনেছেন, শুধু আমায় চিনেন না কেন আকাশ? এই দেখুন, আমি আপনার সন্ধ্যা মালতী, আপনার শোনাবো। আপনার ভালোবাসা, আমায় খুব আদর করে শোনাবো ডাকতেন। তবে আজ কেন অস্বীকার করছেন বলুন? আমায় এভাবে দূরে সরিয়ে দিবেন না। একবার আমার দিকে তাকিয়ে দেখুন, গত 4 মাসে আমি কত শুকিয়ে গিয়েছি। আমায় বকবেন না আপনি? আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার উপর অভিমান করেছেন? বেশ, আমি আপনার সব অভিমান ভাঙিয়ে দিব। দোহাই আপনার, আপনি শুধু আমায় অস্বীকার করবেন না, করবেন না অস্বীকার। আকাশ ঠকিল। রাগান্বিত দৃষ্টি নরম হয়ে এসেছে। সন্ধ্যার কথাগুলো তার মাঝে কতটুকু প্রভাব ফেলেছে কে জানে। সন্ধ্যার দুহাত তার কলার থেকে সরিয়ে দেয়, কিছু একটা আন্দাজ করে মৃদুস্বরে বলে, সরি টু সে, আমি মেয়েদের লাইক করি না, সো বিয়ে করার প্রশ্নে ওঠে না। আই থিঙ্ক ইউর সিক, লাইক কাইন্ড অফ ম্যাড। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। এই দিন দেখার জন্য তার হায়াত ফুরায়নি। নির্বাক দু চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ে, বিড়বিড় করে, আমায় ভালোবাসা দিয়ে হারিয়ে গেলেন, হে আমাকে ভুলে গিয়ে ফিরে এলেন। আমি আপনাকে মনে রেখে পাগলামি করছি বলে কত সহজে আমাকে পাগল উপাধি দিয়ে দিলেন। আকাশ সন্ধ্যার বলা কথাগুলো শুনতে পেল না। সন্ধ্যার শরীর ভেঙে আসে, চোখের পাতা বুঝে আর খোলে, এভাবে বেশ কয়েকবার করে এক পর্যায়ে পড়ে যেতে নেয়। আকাশ সন্ধ্যাকে পাস করে তার মায়ের দিকে যাচ্ছিল। সন্ধ্যাকে পড়ে যেতে দেখে দ্রুত মেয়েটাকে আগলে নেয়। সন্ধ্যা বোধহয় পুরোপুরি জ্ঞান হারায়নি, বুঝলো হয়তো আকাশ তাকে ধরে নিয়েছে। নিভু নিভু চোখে চেয়ে বিষাদ মাখা হাসি হাসলো, এরপর শরীর একেবারে ছেড়ে দেয়। আকাশ অদ্ভুতভাবে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার ওই হাসিটুকু আকাশের চোখে পড়েছে। ভীষণ অস্থির লাগছে ছেলেটার। বহু কষ্টে তখনকার সে অসহনীয় দহন প্রশমন করেছিল, এখন আবারও যেন হাজির হচ্ছে। আকাশ ঠকিল, ভাবলো সন্ধ্যাকে ছেড়ে দেবে, মেয়েটা পড়ে যাক, মরে যাক, তাহলে যদি সে একটুখানি শান্তি পায়। অতপর আকাশ সত্যি সত্যি সন্ধ্যাকে ছেড়ে দেয়। আসমানি নোয়ান এটা দেখে বিচলিত কণ্ঠে বলে, কি করছো? সন্ধ্যা তো ব্যথা পাবে, ওকে ধরো। আকাশের এবারেও কি হলো কে জানে। সাথে সাথে অচেতন পরন্ত সন্ধ্যাকে আবারও আগলে নেয়। সন্ধ্যার মাথা একদম তার বুকে এসে ঠেকেছে। আকাশের দৃষ্টি সন্ধ্যার মলিন মুখে নিবদ্ধ। ছেলেটার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। আকাশ সন্ধ্যার মুখ থেকে একবারের জন্যেও সৃষ্টি সরায়নি। মাথায় প্রচন্ড চাপ লাগছে, তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। কিছু একটা মনে পড়তেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। তার মতে মেয়েরা হয় ছেলে লোভী, একটু ভালোভাবে বলতে গেলে এভির ভাষায় মেয়েরা ছেলেদের টাকা লোভী। তার মধ্যে সন্ধ্যা তাকে দেখার পর থেকে গায়ের মধ্যে উঠে আসছে। এতে সে সন্ধ্যাকে আরো নিম্নমানের মেয়েদের কাতারে ফেললো। ইচ্ছে করলো মেয়েটাকে জাস্ট ছুঁড়ে ফেলতে, কিন্তু সন্ধ্যার মুখের দিকে তাকালে সে কেমন শান্ত হয়ে যায়। মেয়েটির গায়ের রং শ্যামলা। আকাশ মনে করার চেষ্টা করলো চাপা গায়ের রং তার পছন্দ কিনা, কিন্তু মনে করতে পারলো না। সে তো কোনো মেয়েকেই পছন্দ করে না, তাহলে এই মেয়েটা দেখার পর থেকে তার এমন অস্থির লাগে কেন? আকাশ ঢোক গিলল, ধীরে ধীরে ডান হাত তুলে সন্ধ্যার গালে রাখে। ছেলেটির হাত কাঁপছে, কারণ জানে না। হৃদস্পন্দনের অস্বাভাবিক গতিতে আকাশ হাঁসফাঁস করে। হয়তো সন্ধ্যার এভাবে জ্ঞান হারিয়ে ফেলা তার হাঁসফাঁস অনুভূতির কারণ, অথচ সে বুঝলো না সে কি করছে তাও জানে। মস্তিষ্ক যা করতে বলছে সেও তাই করছে। অতপর আকাশ সন্ধ্যার গালে আলতো থাপ্পড় মেরে বলল, হ্যাঁ চোখ হলো। সন্ধ্যার নির্বিকার
নিশ্চিত মনে আকাশের বুকে মাথা ঠেকিয়ে রেখেছে। মুখ জুড়ে বিষাদের ছোঁয়া। জেগে থাকলে হয়তো দুচোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়তো, হয়তো দুঃখে, নয়তো আকাশের একটুখানি ছোঁয়া পেয়ে সুখে। আসমানি নওয়ানের দৃষ্টি আকাশের দিকে। ভদ্রমহিলা আকাশকে বুঝতে চাইছেন। কিছুক্ষণ পর সন্ধ্যার সাথে বলা আকাশের কথাগুলোর অর্থ, আকাশের করা ব্যবহারের মানে খুঁজছেন তিনি। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে সোফায় শুইয়ে দেয় লম্বা করে। এরপর সন্ধ্যার দিকে ঝুঁকতে গিয়ে থেমে যায়। খেয়ালে আসে সে কি করছে। নিজের কাজে নিজেই অবাক হয়। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যায়, পিছিয়ে যায় 2 পা। দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। দোতলা থেকে ইরা লামিয়া বড় বড় পায়ে নিচে নেমে সন্ধ্যার দুপাশে বসে সন্ধ্যাকে ডাকে। এদিকে আসমানি নওয়ানের বিস্ময় দৃষ্টি আকাশের উপর। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ছটফট করছে। স্থির নেই সে। মাথা ব্যথার পরিমাণ তীব্র হারে বাড়ছে। মেয়েটি তার সামনে আসলেই এমন হয়। আকাশ টিকতে না পেরে দুহাতে মাথার চুল টেনে ধরে। এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে, এই মেয়েকে আমার সামনে থেকে সরাও, এক্ষুনি সরাও, নয়তো ওকে খুন করে ফেলবো আমি। কথাটা বলতে বলতে টি টেবিলে জোরে সরে এক লাথি বসায় আকাশ। টেবিলে স্থায়ী হয় কয়েক হাত দূরত্বে। সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে। প্রচন্ড অবাক হয়। লামিয়া যদিও রাস্তায় দেখেছে আকাশের ব্যবহার, তাই সে ততটা অবাক না হলেও ইরা আর আসমানি নওয়ানের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। আকাশ সন্ধ্যাকে সহ্য করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? ইরা বাকহারা হয়ে চেয়ে আছে। আকাশের বেশভূষায় যতটা অবাক হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার দেখে। তার উপর আবার আকাশের সোনালী চোখ, যা তার কাছে সম্পূর্ণ এক নতুন চোখ। আসমানি নওয়ান এগিয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। জিজ্ঞেস করে, তুমি সন্ধ্যাকে নিয়ে এরকম কথা কিভাবে বলছো আকাশ? আকাশ ভ্রু কুঁচকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, আমার যতদূর মনে পড়ে আমি কোনো মেয়ের সাথে মধুর সুরে কথা বলি না। তাছাড়া মেয়েটি ভীষণ গায়ে পড়া টাইপ। অসুস্থ হলে ডক্টরের কাছে যাওয়া উচিত, পাগল হলে পাগলাগারদে যাওয়া উচিত। বাট এই মেয়ে সব বাদ দিয়ে আমার পেছনে পড়েছে কেন? ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা, প্লিজ। আসমানি নওয়ান অবাক হয়ে শুধু দেখছেন আকাশকে। বলেন, আকাশ তুমি কি বলছো ভেবে বলছো? ও সন্ধ্যা তোমার। আকাশ মাঝখানে থেকে বলে, কে মেয়ে? তুমি অরুণ সবাই এরকম রিয়েকশন কেন দিচ্ছ? সবাই মিলে পুরো মুডটাই নষ্ট করে দিয়েছ আমার। মনে হচ্ছে বাংলাদেশে আসাই ভুল হয়েছে। এই মেয়েকে বাইরে থেকে বের করবে, নয়তো খুব খারাপ হবে, বলে দিলাম। কথাটা বলে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়। যে মেয়েটা অচেতন অবস্থায় সোফার এক কোণায় পড়ে আছে, আকাশ দ্রুত চোখ বুজে নেয়। ঢোক গিলল ছেলেটা। না, মেয়েটি সত্যি আর নেওয়া যাচ্ছে না। ভীষণ ছটফট লাগে। সে আর এখানে দাঁড়ায় না। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমার ঘরে 1 কাপ চা পাঠাও, মাথা ব্যথা করছে। আমি নিচে নেমে যেন দেখি মেয়েটি এই বাড়িতে আর নেই। আসমানি নওয়ান বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। 1000টা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন আকাশ বেঁচে গিয়ে এতদিন কোথায় ছিল? আবারও আকাশের এই বেশভূষা কেন? আকাশ বড় বড় পায়ে উপরে ওঠায় ভদ্রমহিলার চোখে পড়ে। আকাশের পেছনে গুজে রাখা পিস্তল, এসবে তিনি সামান্য অবাক হয়। কিন্তু সন্ধ্যাকে নিয়ে আকাশের মন্তব্যগুলো ভাবলে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আসলে আকাশ? আকাশ উত্তর করে, ইংল্যান্ড ছিলাম। কে বাঁচিয়েছে তোমায়? আকাশের ভ্রু কুঁচকে যায়। মায়ের প্রশ্নটা সে ঠিক বুঝলো না। এদিক ফিরে জিজ্ঞেস করে। মানে? ভদ্রমহিলা অবাক হয়। আকাশ এরকম রিয়াকশন কেন দিচ্ছে? সে সত্যিই কিছু বুঝতে পারছে না। আকাশ বলে, লাস্ট অনেকদিন তোমার সাথে কথা হয়নি, রাগ করে চলে গেলাম। তুমি আমাকে ভুলে গেলে। জানি তুমি একটু আধটু সেলফিশ আছো, বাবার মৃত্যুর সংবাদটা পর্যন্ত আমাকে দাওনি। কাজটা তুমি ঠিক করনি মা। আকাশের কণ্ঠে রাগ। আসমানি নওয়ান বিস্মিত হয়। আকাশ এসব কি বলছে? আকাশ নিজে তার বাবার জানাজা পড়িয়ে আজ বলছে তাকে তার বাবার মৃত্যুর সংবাদ কেন দেওয়া হয়নি? ভদ্রমহিলা আর কত অবাক হবে? আর রাগ করে চলে যাওয়ার কথা বলছে যে প্রায় 3.5 বছর আগের কাহিনী আকাশ আজ কেন টানছে? মাঝে যে এত কাহিনী ঘটলো সেসব কেন বলছে না? আকাশ তার মায়ের দিকে তাকালো, নিজেকে সামলে বলে, অনেক হিসেব নিকেশ করতে দেশে ফিরেছে। আপাতত
তোমার জন্য সারপ্রাইজ আছে। তার আগে সন্ধ্যা নাকি রাত এ ঝামেলাকে আউট করো। কথাটা বলে আকাশ বড় বড় পা ফেলে তার ঘরে চলে যায়। এই পর্যায়ে এসে আসমানি নওয়ান বোধ হয় অবাক হতে ভুলে গেল। আকাশের কথার আগা মাথা কিচ্ছু বুঝলো না। কি হয়েছিল, কি হচ্ছে, কোনো কিছুরই আগা মাথা খুঁজে পাচ্ছেন না তিনি। অতিরিক্ত দুর্বলতায় সন্ধ্যা জ্ঞান হারিয়েছিল। লামিয়া প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার মুখে পানি ছিটানোর ফলে একসময় সন্ধ্যার জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ মেলল, তার মনে হয় চারপাশটা অন্ধকারাচ্ছন্ন, মাথাটা ঝিমঝিম করছে। সন্ধ্যাকে চোখ মেলে তাকাতে দেখে ইরা, লামিয়া দুজনেই স্বস্তি পায়। ইরা একবার সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, আর একবার আকাশের বলা একদম নতুন কথা শুনছিল, যা তার কাছে অযৌক্তিক লেগেছে। সন্ধ্যা লামিয়াকে ধরে উঠে বসে ধীরে ধীরে, হেলান দেয় লামিয়ার সাথে। ঝাপসা দৃষ্টি চারিদিকে ঘোরায়, কোথাও আকাশকে দেখতে পায় না। আবার কোথায় হারালো আকাশ। কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়লে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। আকাশ তাকে কেন চেনে না, কেন তাকে আর সোনা কেউ বলে ডাকে না, শুধু দূরে সরিয়ে দেয়, অপরিচিতদের মতো আচরণ করে, একবারও তাকে কাছে টেনে নেয় না, আগের মতো আর ভালোবাসে তাকায় না। উল্টে সে আকাশকে ধরতে গেলে মানুষটা তাকে মেরে দেয়। কেন এমন করছে আকাশ? সে কি তার আকাশ নয়? তার আকাশ তাকে কত ভালোবাসতো, আর এই আকাশ মেয়েটা একটুও মেলাতে পারে না। এখন সে কিভাবে থাকবে আকাশকে ছাড়া? সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে আকাশকে খোঁজে, কোথাও আকাশকে না পেয়ে সন্ধ্যা ভীত হয়। সত্যিই কি তার আকাশ আবারও হারিয়ে গেল? সন্ধ্যা ঢোক গিলল, আসমানি নওয়ানের দিকে চেয়ে দুর্বল কণ্ঠে ডাক দেয়। আম্মা। সন্ধ্যার কণ্ঠে আসমানি নওয়ানের ধ্যান ভাঙে। ছেলের এতটা পরিবর্তিত রূপ দেখে সব খেয়াল হারিয়ে বসেছিলেন। আকাশকে ছাড়া সন্ধ্যাকে এই কয়টা মাস তারা কিভাবে সামলেছে শুধু তারাই জানে। আজ হঠাৎ আকাশকে দেখে সন্ধ্যার পাগলামিগুলো কি স্বাভাবিক নয়? কিন্তু আকাশ, সে যে সন্ধ্যাকে চিনছেই না। সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে আসমানি নওয়ানের বুকটা মুচড়ে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। তখনই সন্ধ্যা কান্নামাখা গলায় বলে, তোমার ছেলে কোথায় আম্মা? উনি আমাকে চেনেন না কেন বলো তো? ওনাকে একটু বোঝাবে। আচ্ছা, আজ দেখা হওয়ার পর থেকে তোমার ছেলে আমার সাথে এমন করছে, আমার খুব কষ্ট হয় জানো। আসমানি নওয়ান বলার মতো কিন্তু কিছু খুঁজে পায় না। চোখে মুখে অসহায়ত্ব, দুশ্চিন্তার গাঢ় ছাপ। কি বলবেন এই মেয়েটাকে? কিভাবে সান্ত্বনা দিবে মেয়েটাকে? তার নিজেরই অথৈ সাগরে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে। আসমানি নওয়ান বসলেন সন্ধ্যার পাশে। ভেঙে যাওয়া সন্ধ্যাকে তার সাথে আগলে নেয়। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। এরা জিজ্ঞেস করে, আকাশ ভাইয়া এইসব কেন বললো ফুপি? আসমানি নওয়ান ইরার দিকে তাকায়, ছোট করে বলে, জানি না। আকাশ ভাইয়ার চোখগুলো এরকম কেন? মণিগুলো একদম সোনালি, এটা কিভাবে? ইরার দ্বিতীয় প্রশ্নে লামিয়া সহ সন্ধ্যাও তাকায় অভিমানী নওয়ানের দিকে। সন্ধ্যা ভাঙা গলায় বলে, হ্যাঁ আম্মা, আমিও দেখেছি। ওনার চোখগুলো তোমার ছেলের মতো নয়, একদম অন্যরকম। উনি কি তবে আকাশ নয় আম্মা? এই জন্যই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার দু চোখ বেয়ে টুপটুপ করে নোনা জল গড়িয়ে পড়ে। মনে হচ্ছে আসমানি নওয়ানের উত্তর যেন পজিটিভ হয়, আবার মনে হয় উত্তর পজিটিভ হলে এটাই আকাশ। আর তার আকাশ তার সাথে এতটা অমানবিক আচরণ করে, এটা সে কি করে মানবে? মেয়েটা কি চাইছে জানে না, শুধু জানে তার কষ্ট হচ্ছে। এদিকে ইরার কথায় আসমানি নওয়ান ঢোক গিলল। সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটা মায়া মায়া মুখে তার দিকে চেয়ে আছে। ভদ্রমহিলা দুহাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্ম থেকে আকাশের চোখের মনি সোনালি। আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা, ইরা, লামিয়া প্রচন্ড অবাক হয়। আকাশের চোখ জন্ম থেকে সোনালি হলে তাদের চোখে কেন পড়ল না এটা? আসমানি নওয়ান সন্ধ্যাদের কৌতূহলী চাহনির উত্তর স্বরূপ বলে, আকাশ সব সময় লেন্স পরতো, তাই ওর চোখ সব সময় কালো দেখাতো। এবার সকলে আকাশের চোখের ব্যাপার বুঝলো। এরা জিজ্ঞেস করে, ফুপি, আকাশ ভাইয়া কি সোনালি চোখ পছন্দ করে না? আসমানি নওয়ান বোধ হয় একটু হাসলেন, উত্তর দেয়, সোনালি রং আকাশ আর আকাশের বন্ধু ভীষণ পছন্দ ছিল। আকাশ তো দিনে কয়েক ঘন্টা আয়নার সামনে কাটিয়ে দিত নিজের আনকমন চোখের মনি দেখতে দেখতে। তাহলে লেন্স পড়তো কেন?
সন্ধ্যার প্রশ্নে আসমানি নওয়ান তাকায়, মুখে মলিনতার ছোঁয়া ফুটে ওঠে। কিছু বললেন না তিনি। সন্ধ্যা এবার ফোপানি কণ্ঠে বলে, তাহলে এইটাই তোমার ছেলে আম্মা? তবে সে আমায় চেনে না কেন? আসমানি নওয়ান অসহায় চোখে তাকায়। সন্ধ্যাকে বুকে আগলে নিয়ে স্নেহের হাত বুলায় মেয়ের মাথায়। তিনি যে নিজেই বুঝতে পারছেন না আকাশের এরূপ আচরণের পিছনে কারণ। জেডি হসপিটাল থেকে বের হলে পিছু পিছু নিয়াজও বেরিয়ে আসে। জেডিকে জোর করে টেনে একটি ক্যাফেতে এনেছে। সাথে অরুণ আছে। সামনে 3 কাপ কফি, যার 2 কাপ ইতিমধ্যে শেষ করেছে জেডি। অরুণ বিরক্ত চোখে চেয়ে আছে। নিয়াজ ধৈর্য নিয়ে বসে আছে। জেডি 3য় কাপ টেনে নিয়ে নিয়াজের দিকে তাকিয়ে বলে, খাবে তোমরা? একা একা খেতে বোরিং লাগছে। অরুণ দাঁত কিরমির করে বলে, কেল খাক্কের বাচ্চা দিলে আমাদের সত্যটা বলে উদ্ধার কর। জেডি রেগে তাকায়। ডান পা ডানে বামে নাচিয়ে টেবিলের নিচ দিয়ে জায়গা মতো একটা লাঠি বসায়। অরুণ চোখ বড় বড় করে তাকায়, চোখে মুখে লাল করে বলে। ভালো হয় জেডির বাচ্চা। জেডি কফির কাপে 2বার চুমুক দিয়ে হেসে বলে, আবার ভালোর ধোয়াই তোর চোখ মুখ লাল হয়ে গিয়েছে, আর ভালো হতে পারবো না ডিয়ার। নিয়াজ অরুণের দিকে চেয়ে ভ্রু কুচকে তাকায়। অরুণ অদ্ভুত রিয়াকশন দিচ্ছে বলে মনে হলো। জিজ্ঞেস করে, কি হয়েছে অরুণ? অরুণ বহু কষ্টে উচ্চারণ করলো। কিছু না। নিয়াজ জেডির দিকে তাকিয়ে বলে, জেডি প্লিজ আকাশের ব্যাপারটা ক্লিয়ার কর, আমার চেম্বারে যেতে হবে। জেডি বাঁকা চোখে তাকায়, ভাবলেশহীন ভাবে বলে। মুড নেই, তুমি চেম্বারে যাও। অরুণ কটমট চোখে তাকায়। 1 ঘন্টায় 2 কাপ চা খেয়ে তাদের বসিয়ে রেখে এখন বলছে মুড নেই। ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে। নিয়াজের চোখে মুখে বিরক্তি। ঠান্ডা মাথার মানুষ সে, তাই নিজেকে সামলায়। মৃদু স্বরে বলে, জেডি আমি হয়তো তোমার উপকারে আসতে পারি। জেডি খুব মনোযোগ দিয়ে কফি খাচ্ছিল। নিয়াজের কথা শুনে ভ্রু কুচকে যায়, হেসে বলে, এবার শত্রু আমার উপকারে আসবে? ইন্টারেস্টিং। নিয়াজ একটু হেসে বলে, আকাশ আমাকে দেখলে পথ পরিবর্তন করে না, তবে তোমাকে দেখলে পথ পরিবর্তন করে। আর আমার কনভিন্স করার ব্যাপারটা বেশ দক্ষ, মনে আছে? জেডি থমথমে মুখে তাকায়। তার মাঝে আগ্রহ দেখা গেল। স্মৃতির পাতায় কিছু দৃশ্য উকি দিল। তখন তাদের ভার্সিটিতে 2nd ইয়ার এভি জেডি 2 বন্ধু নিয়ম করে প্রতিদিন কার রাইডে বের হয়। জেডি গাড়ি চালাতে পারতো না, শিখেছে ভার্সিটি ওঠার পর। শিখিয়েছে আকাশ নিজেই। প্রথম গাড়ি চালানো শেখার পর জেডি খুব আগ্রহ নিয়ে প্রতিদিন গাড়ি চালাতো। সাথে সবসময় আকাশ থাকতো। প্রতিদিন গাড়ি চালাতে চালাতে এটা তার অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল। দিনে সুযোগ না পেলেও রাতে যেত। একদিনের ঘটনা, রাত তখন 12টার কাছাকাছি। জেডি আজ অনেক ছোটাছুটির ফলে দিনে গাড়ি নিয়ে বের হতে পারেনি, তাই এই রাতে গাড়ি নিয়ে বের হয়। পকেট থেকে ফোন বের করে এভিকে কল করে। 2বার রিং হলেও কল রিসিভ হয় না। জেডি উপায় না পেয়ে একাই গাড়ি নিয়ে বের হয়। গাড়ি চলছে তার মতো। জেডিও রিল্যাক্স মুডে একদম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ব্যস্ত। গাড়ির স্পিড হাই। হঠাৎই জেডির খেয়ালে আসে অনেকক্ষণ যাবৎ তাকে একটি গাড়ি ফলো করছে। প্রথমে জেডি পাত্তা না দিলেও এখন ভাবাচ্ছে। সে যেদিকে যায় পিছনের গাড়িটিও সেদিকেই যায়। জেডি আয়নায় তাকিয়ে সূক্ষ্ম চোখে দেখছে তার পিছু পিছু আসা গাড়িটিকে। একসময় জেডি গাড়ির ব্রেক কষে, একই সাথে পিছনের গাড়িও থেমে যায়। জেডি বেশ অবাক হয়। সময় নষ্ট না করে সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। জেডি অবাক হয়ে বলে, তুই? সাথে সাথে জেডির ডান গালে শক্তপোক্ত এক থাপ্পড় পড়ে। জেডি মৃদু আর্তনাদ করে উঠল। আকাশ জেডির কলার ধরে রেগে বলে, তোর সাহস কি করে হয় একে একে গাড়ি নিয়ে বের হওয়ার? জেডি গালে হাত দিয়ে থমথমে মুখে বলে, মনে হচ্ছে দাঁত পড়বে। আকাশ চোখ পাকিয়ে তাকায়। জেডি সাফাই গায়, সত্যি বলছি, মুখের ভেতর 4টে দাঁত নড়ে উঠল, উপরে 2টো নিচে 2টো। আকাশ বিরক্ত হয়। এর 10টা কার্যকরী কথার মাঝে 9টা ভিত্তিহীন কথা থাকবেই। আকাশ জেডির কলার ছেড়ে গাড়িতে উঠে বসতে নিলে জেডি আকাশের হাত টেনে ধরে বলে, এভি রাগ করছিস কেন? আমি তোকে কল করেছিলাম কিন্তু পাইনি। আকাশ রেগে তাকায়। জেডি এভির হাত ছেড়ে দ্রুত তার 2 গালে হাত রাখে। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর মারিস না, আমি মারাত্মক ভালো গাড়ি চালানো শিখেছি।
যেহেতু শিক্ষক তুই, দেখলি তো অনেক দূর চালিয়ে আসলাম। আকাশ উত্তর করে। বিশ্বাস হচ্ছে না। জেডি হতাশ হয়। খুব বুঝলো আকাশ তাকে নিয়ে রিস্ক নিতে চায় না, ভয় পায়। মানুষের বাবাও এত ভাবে না। আকাশ তার জন্য যতটা ভাবে। তার মনে হয় আল্লাহ কাউকে এক দিক দিয়ে অপূর্ণ রাখলে আর এক দিক দিয়ে পূর্ণ করে দেয়। আকাশ তার লাইফে সেই রকমই এক পাওনা। জেডি হাসলো আকাশের দিকে তাকিয়ে, বলে, আরে ভাই, আমাকে কি তোর 5 বছরই বাচ্চা মনে হয়? আবার অ্যাক্সিডেন্ট হবে না, চাপ নিস না। আকাশ চোখ ছোট ছোট করে বলে, প্রুফ দে। যদি হেরে যাস তবে তোর গাড়ি চালানো একেবারে অফ, সাথে হাত পা আমি নিজ দায়িত্বে ভেঙে হসপিটাল ভর্তি করাবো। জেডি অসহায় চোখে তাকালো। সে আকাশের সাথে পারবে না, খুব ভালো করে জানে। মিনমিন করে বলে, এটাই লাস্ট। এরপর থেকে তোকে কলে না পেলে আমার গাড়ি চালানো ক্যান্সেল। যা, কনফার্ম। আকাশ ছোট করে বলে। গুড। কথা রেডি কদি হলে জেডি দুপা পিছিয়ে গিয়ে বলে, হবে না জান। আকাশ চোখ মুখ কুচকে বলে। এসব ফালতু নামে ডাকবে না। জেডি হেসে বলে। ওকে জান। আকাশ তেড়ে গেলে জেডি দৌড় দেয়। পিছু ফিরে ডান হাত দিয়ে ফ্লাইং কিস দিয়ে হেসে বলে, এই জান, ধরো ধরো, আমার খাঁটি ভালোবাসি উড়ে গেল। আকাশ ডান পায়ের জুতো খুলে জেডির দিকে ছুঁড়ে মারে। কটমট চোখে তাকায়। ভার্সিটির সেকেন্ড ইয়ারের এক ঘটনা। এভি, আমার কথাটা শোন। আরে আমি ম্যাচে ছিলাম ইয়ার, ফোন চেক করতে ভুলে গিয়েছিলাম, একদমই মনে ছিল না তোর কথা। জেডি এভির পিছু পিছু যায় আর কথাগুলো বলে। রাগে এভির চোখ মুখ লাল হয়ে আছে। গত 3 ঘন্টা যাবৎ গাড়ি নিয়ে জেডির জন্য অপেক্ষা করেছে ঢাকা ভার্সিটির কার্জন হলের পাশে একসাথে কার রাইডে যাবে বলে। কল দিয়েছে প্রায় 50টা। যদিও এভির জায়গায় জেডি হলে 5000টা কল দিয়ে দিত। এভির মতো মানুষের জন্য 50টা কলই 5 লাখের সমান। কিন্তু বেচারা জেডি বুঝতে পারেনি, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এভি কোনো কথাই শুনল না। জেডিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার গাড়িতে উঠে জায়গাটি প্রস্থান করে। জেডি অসহায় চোখে চেয়ে রইল। এখন কি করবে? নিজের উপর চরম বিরক্ত হয়। কোন দুঃখে ফুটবল খেলতে গিয়েছিল কে জানে। ডান পায়ে একটা শট দেওয়ার মতো করে বিড়বিড় করে। চ্যাটের খেলা। ঘড়ির কাটাই তখন রাত 8টা। জেডি অসহায় দৃষ্টিচোরা চারিদিকে বলিয়ে নেয়। ডান হাত উঠিয়ে হাত ঘড়িতে সময় দেখল। মাথা উঠিয়ে সামনে তাকালে দেখলো একটি মেয়ে তার দিকে দৌড়ে আসছে। জেডি ভ্রু কুচকে তাকায়। তার থেকে মেয়েটির দূরত্ব আর 2 হাত। তখনই জেডি দ্রুত ডান দিকে সরে দাঁড়ায়। এরপর বা পা মেয়েটির সামনে বাড়িয়ে দিলে মেয়েটি জেডির পায়ের সাথে বেঁধে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মৃদু আর্তনাদ করে ওঠে। জেডি হাসে। মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে দুঃখ পাওয়ার ভান করে বলল, বেশি ব্যথা পেয়েছে ডিয়ার। জেডির মুখে মিথ্যে দুঃখ মিশে, অথচ ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি মাথা উঁচু করে অসহায় চোখে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, কিভাবে পড়ে গেলাম বুঝলাম না, আমাকে একটু তুলবে প্লিজ জ্যাক। কথাটা বলার সাথে জেডি মেয়েটির ডান গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। মেয়েটি হতভম্ব হয়ে যায়। জেডি রাগান্বিত স্বরে বলে, জ্যাক নাম সবার জন্য নয়। ছেলেটার কণ্ঠে তীব্র রাগ ঝরে পড়ছে। মেয়েটি জেডির দৃষ্টি দেখে ভয় পেল। জ্যাক নাম নেওয়ার এত রেগে গেল কেন বুঝলো না। কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি আমাকে মারলি কেন যে? থেমে যায় জেডির দৃষ্টি দেখে। মিনমিন করে বলে, সরি জেডি। জেডি এবার ঠোঁট বাঁকালো। রাগান্বিত মুখে মুহূর্তেই হাসির ছাপ দেখে মেয়েটি অবাক হয়। ওঠার জন্য জেডিকে ধরতে চাইল, কিন্তু বলার সাহস পায় না আর। একটা থাপ্পড় খেয়েই চাপার দাঁত নড়ে গিয়েছে মনে হচ্ছে। মেয়েটি নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেডিকে চলে যেতে দেখে মেয়েটি দ্রুত জেডির সামনে দাঁড়িয়ে বলে, জেডি, তোমার সাথে আমার কথা আছে। জেডি মেয়েটির দিকে একটু ঝুঁকে পড়ে। মেয়েটির সাথে সাথে পিছিয়ে যায়। ঢোক গিলে তাকায়। জেডি ভ্রু নাচিয়ে বলে, বলেই ফেলো ডিয়ার। মেয়েটি জেডিকে খুব মন দিয়ে দেখে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট বাঁকিয়ে হাসছে ছেলেটা। মেয়েটি মুগ্ধ চোখে চেয়ে আছে। সে জেডি আর এভির ব্যাচের স্টুডেন্ট। এদের 2 বন্ধুকে ভার্সিটির কে না চেনে। দুজন দেখতে যেমন সুন্দর তেমনি এদের মাঝে বন্ডিং মাশাআল্লাহ। মেয়েটি জেডিকে পছন্দ করে, কিন্তু সে বলার সাহস পাচ্ছিল না। তার কিছু ফ্রেন্ড বলেছিল জেডি নাকি গে।
কারণ আছে অবশ্য। জেডি এভিকে জান বলে ডাকের সাথে এরকম অনেক উদ্ভট আচরণ করে। মাঝে মাঝে অনেকে কনফিউজড হয়ে যায় এদের সম্পর্কটার নাম আসলে কি এই ভেবে। তাদের মধ্যে জেডির সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ধারণাও সেম ছিল, কিন্তু এই ভুল আজ ভেঙেছে। সে খুব ভালোভাবে শুনেছে জেডি মানুষটাই এরকম। অন্তত এভির প্রতি ভীষণ পজিটিভ। এর পেছনের কারণ তারা জানে না, তবে এটুকু জানে এভি জেডি ভীষণ ভালো বন্ধু। মেয়েটি মিনমিন করে বলে, আমি কি তোমাকে জ্যাক বলে ডাকতে পারি? জেডি সোজা হয়ে ফোনে এভিকে ট্রাই করছিল, কল রিসিভ হয় না। মেয়েটির প্রশ্নে সে দৃঢ় কণ্ঠে বলে, নো। কেন? জেডি রেগে তাকায়। থাপ্পড়টার কথা মনে পড়তেই মেয়েটি ঢোক গিলল। মিনমিন করে বলে, আমি শুনেছি তুমি আর এভি অনেক ভালো ফ্রেন্ড। জানি তোমার গার্লফ্রেন্ড নেই, আর তুমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছো, এটাও জানি। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে কথাটা শুনতেই জেডির মুখ থমথমে হয়ে যায়। মেয়েটি শান্ত জেডিকে দেখে সাহস করে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে জেঠি? জেডি ভ্রু কুঁচকে তাকায়, শয়তানি হাসি হেসে বলে। রিয়েলি? মেয়েটি ঢোক গিলে বলে। হুম। জেডি গলা ঝেড়ে বলে, গুড। কবে বিয়ে করতে চাও? মেয়েটি খুশি হলো, ভাবলো জেডি সত্যিই তাকে বিয়ে করবে। উত্তর দেয়, তুমি যখন বলবে তখনই, এখন বললে এখনই। জেডি মেয়েটির দিকে দুপা এগিয়ে আসে, মেয়েটির চোখে চোখ রেখে হাসে। এত কাছ থেকে জেডির স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ হয়ে দেখে মেয়েটি। জেডি আর একটু ঝুঁকলো, মেয়েটি চোখ বুজে নেয়। জেডির হাসি দীর্ঘ হয়। পেছনে ডান হাত নিয়ে মেয়েটির বাঁ হাত মুচড়ে ধরে। চেঁচিয়ে ওঠে মেয়েটি, চোখ মেলে তাকায়, মুখাবয়বে তীব্র ব্যথার ছাপ। মনে হচ্ছে হাত ভেঙে গেল। কান্নামাখা গলায় বলে, জেডি, আমার হাত ছাড়ো প্লিজ। জেডি বাঁকা হেসে বলে, নো ওয়ে ডিয়ার। যেহেতু তুমি আমাকে এক্ষুনি বিয়ে করতে চাও, সো তোমার হাতে এক্ষুনি ভাঙতে হবে। ব্যথায় মেয়েটির চোখ মুখ কুঁচকে নিয়েছে। জেডি মেয়েটির চোখে দৃষ্টি রেখে এক চোখ টিপ দেয়, বাঁকা হেসে বলে, আমার প্রাইমারি ডোজ কেমন লাগছে ডিয়ার? ইতিমধ্যে মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়েছে। কান্নামাখা গলায় বলে, আমার হাত ভেঙে যাচ্ছে জেডি, প্লিজ ছাড়ো। জেডি আফসোসের সুরে বলে, হাত ভেঙে ফেলার মোড সেট আপ হয়ে গেছে, কিছু করার নেই। কথাটা বলে জেডি ভীষণ আফসোসের ভঙ্গি করে। সামনে নিয়াজকে রাস্তায় দেখে জেডি কিছু ভাবলো। মেয়েটির হাত ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ডান হাত মুছলো, যেন তার হাতে নোংরা লেগেছে। মেয়েটি ফোপাচ্ছে, মুচড়ে রাখা হাতটি বোলায়, হাত লাল হয়ে গিয়েছে। সে বিয়ে করার কথা বলায় জেডি যে এরকম রিয়াকশন সে একটুও বুঝতে পারেনি। এর মধ্যে জেডিকে রুমাল দিয়ে হাত মুছতে দেখে অবাক হয়। মেয়েটি বোধহয় বুঝলো তার হাত ধরার কারণে জেডির এরকম রিয়াকশন। বিস্মিত কণ্ঠে বলে, জেডি, তুমি আমার হাত ধরেছো বলে নিজের হাত এভাবে রুমাল দিয়ে। জেডি সামনের দিকে যেতে যেতে হেসে বলে, ইউ আর কারেক্ট ডিয়ার। মেয়েটি ভীষণ অবাক হয়ে চেয়ে রইল। সামান্য হাত ধরায় এরকম রিয়াকশন? এভি এরকম করলেও মানা যেত, কিন্তু জেডিকে দেখে মোটেও এরকম ছেলে মনে হয়নি। জেডি পিছন থেকে নিয়াজকে টেনে এনে তার গাড়িতে বসিয়ে দেয়। নিয়াজ বেচারা বুঝতেই পারেনি, অবাক হয়ে বলে, আরে আরে কি করছো? আমাকে মেডিকেলে যেতে হবে। জেডি গাড়ি স্টার্ট দিয়ে বলে, তোমাকে মেডিকেল নিয়ে যাচ্ছে, তুমি হাঁটছিলে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাই ডিয়ার নিয়াজ। নিয়াজ কি বলবে বুঝলো না। জেডি যে মজা করলো তা বুঝেছে সে, চুপ থাকলো। এমনিতেও তার ক্লাসের সময় হয়ে গিয়েছে। হসপিটাল এসে জেডি একটি কেবিনে বসে আছে। ডান পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে পা উঁচু করে রেখেছে। একজন ডক্টর জেডির পা ব্যান্ডেজ করছে। জেডির পাশে নিয়াজ দাঁড়ানো, সে অদ্ভুত চোখে চেয়ে আছে জেডির দিকে। জেডির কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে। এর যে কি হয়েছে, একদম সুস্থ সবল পাটাকে ব্যান্ডেজে মুড়িয়ে কি করবে কে জানে। ব্যান্ডেজ শেষে জেডি নিয়াজের উদ্দেশ্যে বলে, নিয়াজ এবিকে একটা কল কর। নিয়াজ ভ্রু কুঁচকে বলে, কেন? জেডি বিরক্ত চোখে তাকায়। নিয়াজও বিরক্ত হয়ে আছে। বেশি দিন হয়নি তার প্রুফ এক্সাম হয়েছে। সেকেন্ড ইয়ারে উঠে মাত্র কয়েকদিন ক্লাস করেছে। ইম্পর্টেন্ট ক্লাস আছে, অথচ জেডি তাকে যেতে দিচ্ছে না। আবার উদ্ভট সব কাজকর্ম করছে। নিয়াজকে স্ট্যাচু দেখে জেডিকে বিরক্ত মাখা কণ্ঠে বলে, এবিকে কল দিয়ে বল আমি অ্যাক্সিডেন্ট করেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি তো একদম সুস্থ, আমি মিথ্যা বলবো কেন? আমি এসব পারবো না। জেডি রেগে বলে,
নিজের ভালো চাইলে চুপচাপ তাই কর যা আমি বলেছি। নিয়াজ থমথমে মুখে তাকায়। তার ক্লাসের টাইম চলে যাচ্ছে। কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্যে পা বাড়ায়। জেডি পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে বলে, নিয়াজের টুনি বাবু ছোট্ট, এই খবর নিয়াজের মেডিকেলের মাঝে ছড়িয়ে দে। সাথে সাথে নিয়াজের পা থেমে যায়। দ্রুত জেডির দিকে চেয়ে বলে, কি বলছো তুমি এসব? জেডি হেসে বলে। কমন পড়েছে ডিয়ার। নিয়াজ ভীষণ বিব্রত বোধ করলো। জেডি বাঁকা হেসে বলে, যা বললাম তাই কর, তাহলে এই সত্য আর চড়াবে না। নিয়াজ কটমট করে বলল। আমার কিছু ছোট নয়। জেডি ডানে বামে মাথা নেড়ে হাসতে হাসতে বলে, ও আচ্ছা আচ্ছা, এর মানে তোমার ঠুমি বাবু বড়। ওয়াও। নিয়াজের কান বন্ধ হয়ে আসে। ইচ্ছে করছে এই জেডিকে জাস্ট খুন করতে। কি পরিমাণ জঘন্য কথা বলে, কিন্তু কিছু বলল না। এমনিতেও জেডিকে তার সুবিধের মানুষ লাগে না। কথা না শুনলে তার মান সম্মান নিয়ে টানাটানি করবে এই ছেলে। হতাশ কণ্ঠে বলে, আকাশকে কল করছি। জেডি ছোট করে বলে। গুড। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ হন্তদন্ত হয়ে হসপিটালে আসে। নিয়াজের থেকে শুনেছে জেডি অ্যাক্সিডেন্ট করেছে। দিকবিদিক হারিয়ে হাঁটতে গিয়ে নিয়াজের সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে হাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করে, জ্যাক কোথায় নিয়াজ? নিয়াজ তাকায়। আকাশের চিন্তিত মুখ দেখে তার খারাপ লাগলো। আকাশ কত চিন্তা করছে, আর এই জেডি আকাশের সাথে ফজলামো করছে। নিয়াজকে চুপ দেখে আকাশ রেগে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? জ্যাকের কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। নিয়াজ অসহায় চোখে তাকায়। এরা দুই বন্ধু দুই দিক থেকে তাকে চাপা দেয়। কি আজব। অতঃপর আকাশকে জেডির কেবিন দেখিয়ে দিলে আকাশ দ্রুত সেদিকে যায়। জেডি কেবিনে শুয়ে ব্যান্ডেজ করা পা নাড়ায় আর গুনগুন করে গান গায়। অপেক্ষা করছে এভির জন্য। হঠাৎই এভির কণ্ঠ ভেসে আসে। জ্যাক। সাথে সাথে জেডির পা থেমে যায়। গুনগুনানের ইতি টানে। বাদিকে ঘাড় ফিরিয়ে এভির দিকে তাকায়। বেচারা ভীত হয়ে ঢোক গিলল। এভি তার পা নাড়ানো দেখে নিল কিনা এই ভেবে। এভি দ্রুত এগিয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বন্ধুর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এটা কিভাবে হলো জ্যাক? কথাটা বলতে বলতে একটু ঝুঁকে জেডির পা ধরলে জেডি চেঁচিয়ে ওঠে। মারাত্মক ব্যথা এভিজান, মনে হয় আমার এই পা কেটে ফেলতে হবে। তুই কেন রাগ করলি বলতো? আমার সবই শেষ। এখন সবাই বলবে জেডি এভিজানের পা কাটা ফ্রেন্ড। এসব তুই কিভাবে সইবি বল? ভেবে তো আমার এই কষ্টে বুকটা ফাটতে ফাটতে ফেটেই গেল মনে হয়। তুই। এভির শক্ত দৃষ্টি দেখে জেডি মুখের লাগাম টানলো। মলিন গলায় বলে, না মানে ওই আর কি একটু কষ্ট হচ্ছে, সেটাই প্রকাশ করছিলাম। এভি দাঁতে দাঁত চেপে বলে। কিছু হবে না তোর। জেডি অসহায় কণ্ঠে বলে, না তুই বুঝতে পারছিস না এভিজান, আমি মনে হয় আর বাঁচবো না। পায়ের ব্যথা বুকে আসলো বলে। এভি জেডির কলার ধরে রেগে বলে, আর একটা বাজে কথা বললে তোর আরেক পা সহ বাকি দুটো হাত কেটে মরার স্বাদ মেটাবো, বেয়াদব। নিয়াজ বিরক্ত চোখে চেয়ে আছে। কি পরিমাণ অ্যাক্টিং করে এই জেডি ভাবা যায়। এদিকে জেডি মনে মনে হাসে। এভিকে বলে তাকে বাসায় নিয়ে যেতে। তার এখানে ভালো লাগছে না। এভি রাজি হয়। হসপিটাল তাদের দুই বন্ধুর সবচেয়ে বিরক্তির জায়গা, তাই এখানে আর থাকলো না। এভি জেডিকে ধরে ধরে দাঁড় করালো। জেডি এভির কাঁধের উপর ভর দিয়ে ডান পা উঁচু করে রেখে একটু একটু করে এগোই। কিছু দূরে এগিয়ে জেডি নিয়াজের দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। নিয়াজ চোখ ছোট ছোট করে তাকায়, ডেকে ওঠে, আকাশ। আকাশের পা থেমে যায়। তাকায় নিয়াজের দিকে। জেডি ভস্য করা দৃষ্টি দেয় নিয়াজের পানে। আজ যদি এভি কিছু জানে তবে তার সব যাবে। এর মান ভাঙে না। শালার গার্লফ্রেন্ডের পিছু কখনো যায়নি 2 মিনিট টাইম নষ্ট করতে, আর সেখানে এভির মান ভাঙাতে হালুয়া টাইট হয়। এবার কত কষ্ট করে একটা বুদ্ধি বের করেছে। এটা ফেসতে গেলে ওই নিয়াজকে সে কুটি কুটি করে কাটবে। ভাবনা অনুযায়ী বলে, আমি সুস্থ হয়ে গেলে একজনকে খুব সুন্দর করে খুন করবে এভি। এখন বেড রেস্ট নিব আর প্ল্যান করব। এভি বিরক্ত হলো, কিছু বলল না। নিয়াজকে চুপ দেখে সে জেডিকে ধরে আবারও এগিয়ে গেল।
এদিকে জেডির কথা শুনে নিয়াজ ঢোক গিলল। জেডি ভয় পাওয়ার মতোই মানুষ। এই ছেলে হাসতে হাসতে মানুষকে মেরে ফেলার কোনো ওয়ে বাদ রাখে না। মাস্তানও ভালো আছে এর থেকে। পুরনো কিছু স্মৃতিচারণ করে জেডি হাসলো। স্কুল ভার্সিটির লাইফে এভির সাথে এরকম হাজারো দৃশ্য স্মৃতির পাতায় জমা হয়ে আছে। নিয়াজ ভ্রু কুঁচকে বলে, কিছু বলছো না কেন? আকাশের ব্যাপারটা ক্লিয়ার করো। জেডি হেসে বলে, তোমার টুনি বাবু যে বড়, এটা মেডিকেলে তোমার ক্লাসমেটদের জানাতে পারেনি বলে ভীষণ আপসেট আমি। নিয়াজ থতমত খেয়ে তাকায়। তার নিজেরও বোধহয় কিছু মনে পড়ল। অরুণ চোখ ছোট ছোট করে বলল। টুনিবাবু কি? নিয়াজ কটমট দৃষ্টিতে জেডির দিকে তাকায়। জেডি হাসে, অরুণের দিকে ঝুঁকে বলে, এটা সব ছেলেদের থাকে ডিয়ার, তোরও আছে। আয় দেখাচ্ছি, এর সাথে মাপটা বলছি। কথাটা বলে জেডি বাহাত অরুণের দিকে এগিয়ে নিলে অরুণ চেঁচিয়ে ওঠে, দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, জেডির বাচ্চা, তোকে ছাড়বো না আমি। জেডি চেয়ারে হেলান দিয়ে মাথা পিছন দিকে ঠেকিয়ে রেখে হাসছে। নিয়াজ হতাশ চোখে চেয়ে এসব রেখে সে বলে, জেডি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছিল, তুমি ওকে কোথায় পেলে? আর ও এতদিন কোথায় ছিল? কেন আসেনি এখানে? রিকোয়েস্ট করছি, ক্লিয়ার করো। জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, এবি আমার কাছে কেন থাকবে? এবি নিজের মতো ছিল, ও ওর লাইফ নিয়ে বিজি ছিল। এটুকু বলে থামে। অরুণ রেগে বলে, ফাজলামো করছিস? আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না কেন? আর জেডি রেগে বলে, চুপ থাক, নয়তো গুলি সোজা তোর মাথায় ঢুকবে। নিয়াজ অরুণকে শান্ত করলো। জেডিকে বলতে বলে। জেডি সময় নেয়, কিছু ভাবছে হয়তো। এরপর বলে, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানি না, তবে ওকে আমি আধা মরা অবস্থায় পেয়েছি। ডিটেলস বলার মুড নেই। অরুণ রেগে বলে, তুই আকাশকে জীবিত পেয়ে আমাদের একটা খবর দিলি না কেন? অরুণের কথা শুনে জেডি ভ্রুকুচকে তাকায়। হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ডান পা বাঁ পায়ের উপর তুলে ডান হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে হাসে। প্রায় 3 মিনিটের মাথায় তার হাসি সংকুচিত হয়ে আসে। ইতিমধ্যেই চোখে মুখে ক্রোধ জমাট বেঁধেছে। অরুণের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, রিয়েলি? যারা আমাকে আর এবিকে আলাদা করার জন্য এত কিছু করেছে, তাদের কাছে আমি এবির খোঁজ নিব? হাউ ফানি! আমার সাধ্য থাকলে এবিকে কখনোই তোদের কাছে ফিরতে দিতাম না, কখনোই না। এটুকু বলে জেডি চোখ বুজে দুবার শ্বাস নেয়। নিজেকে শান্ত করে চোখ মেলে শীতল কণ্ঠে বলে, তোর মরার ভয় করে না অরুণ? জেডির বলার ধরন অদ্ভুত। অরুণ ঢোক গিলল। নিয়াজও কিছুটা ভয় পেল। জেডি অরুণের ভীত মুখ দেখে আবারও উচ্চস্বরে হেসে দেয়। অরুণ নিজেকে সামলে বলে, আমি মরার ভয় করি না জেডি, অন্তত তোর হাতে তো নয়, কারণ আমি জানি তুই আমাকে আর আন্টিকে কখনোই মারবি না। জেডি থমথমে মুখে তাকায়, শক্ত গলায় উত্তর দেয়, যদি তুই আর তোর আন্টি এবি রিলেটেড না হতি, তোরা মরলে যদি এবি কষ্ট না পেত, আই সোয়ার তোদের দুজনকে ঠিক কত টুকরো করতাম কল্পনাও করতে পারতি না। অরুণ অবাক হলো না, কারণ উত্তরটি তার মনের মতোই হয়েছে। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। জেডির বলা কথার পিছনে কারণগুলো সে জানে। সামান্য অবাক হলো আকাশের প্রতি। এখনো জেডির সেই একই চিন্তাধারা দেখে। জেডির উদ্দেশ্যে সে বলে, তুমি একটুও বদলাওনি। জেডি তাকালো নিয়াজের দিকে, মুখটা মলিন হয়। কোনোই পর্যন্ত গোটানো শার্টের হাতা আরেকটু উপরে ওঠায়। বুকের কাছে দুটো শার্টের বোতাম খুলে পেছন দিকে হেলান দিয়ে চোখ বুজে নেয়। হাসলো খুব সামান্য, ক্লান্তির সুরে আওড়ায়, বাট এবি বদলে গিয়েছে। গত 7 বছর আগে হঠাৎ বদলে গেল, কি আজব। অরুণ বলতে নেয়। তোর মতো? নিয়াজ অরুণকে থামিয়ে দেয়। জেডি তাকায় অরুণের দিকে, কিছু বলল না। নিয়াজ বলে আকাশের ব্যাপারটি ক্লিয়ার করতে। জেডি নিয়াজের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্টে এভি আমাকে ও চিনত না, মাঝে মাঝে চিনত, ভালোভাবে কথা বলতো, আবার মাঝে মাঝে চিনত না, যেন আমাকে চেনে না। আমি ওর অপরিচিত, রাগ করে নয়, একদম সত্যি অপরিচিতদের মতোই বিহেভ করতো। এভাবে কয়েক মাস গিয়েছে। রিসেন্ট ও একদম আগের মতো বিহেভ করা শুরু করলো। ফার্স্টে আমার সাথে জামিলের কথা ভেবে মনে ছিল না, রিসেন্ট মনে পড়েছে। অরুণ ভ্রু কুঁচকে বলে, মনে পড়লেও ও সন্ধ্যাকে চেনে না কেন? জেডি বিরক্ত হয়ে বলে, কারণ এভির কোনো মেয়েকে চেনার কথা নয়। ফালতু কথা বলে আমার রাগ বাড়াবে না বলে দিলাম। অরুণও বিরক্ত হলো। মাঝখান থেকে নিয়াজ বলে, বুঝেছি,
আকাশের অ্যামনেশিয়া উৎসর্গ দেখা দিয়েছে। রিসেন্ট কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। মানসিক আঘাত বা মাথায় আঘাত পেলে এই উৎসর্গ দেখা যায়। এবার অরুণ অনেক কিছু বুঝলো। আসমানি নওয়ান কিছুক্ষণ আগে তাকে কল করে বলেছিল আকাশ গত প্রায় 3.5 বছর আগের কথা বলছে। এর মানে গত 3.5 বছর আগে আকাশ আসমানি নওয়ানের সাথে রাগ করে ইংল্যান্ড গিয়েছিল। এটাই তার মাথায় আছে। এর পরের সব স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যেই কিছু মনে নেই আকাশের, এমনকি তার বাবার মৃত্যু পর্যন্ত মনে নেই। একে একে হিসাব মিললে অরুণ শুকনো ঢোক গিলল। এখন সন্ধ্যার কি হবে? আকাশ আবারও আগের মতো হয়ে গিয়েছে। ও কার কথা শুনবে, কার কথা মানবে? অরুণ জেডির উদ্দেশ্যে বলে, তোর অনুপস্থিতিতে আকাশ যথেষ্ট ভালো হয়ে গিয়েছিল। তুই সাথে থেকে আবার ওকে কি বানিয়েছিস? জেডি রেগে বলে, এবিকে আমি 3 বছর আগে যেমন দেখেছি আজও সেম দেখছি। তাছাড়া এভির মতো, ও কারো কথা শুনলে সবার আগে আমার কথাই শুনতো। অরুণ মানে না।